হ্যালো স্টুডেন্টস, আজকে এই ভিডিওটিতে আমরা পর্ষদের বিভাগ গ বা গ্রুপ সির যতগুলো আলোর থেকে কোশ্চেন আছে সবগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম যে কোশ্চেনটা আছে 239 পেজে, সেটি হচ্ছে বিবর্ধক কাচ হিসাবে উত্তল লেন্সকে কিভাবে ব্যবহার করবে তার রশ্মিচিত্র এঁকে দেখাও। তার রশ্মিচিত্রটি হবে হচ্ছে এরকম যে উত্তল লেন্সের ফোকাস দূরত্বের মধ্যে বস্তু রাখলে যে প্রতিবিম্ব গঠিত হয় তা অসৎ, সোজা এবং বস্তুর তুলনায় অনেক বড় হয়। এবার ছবিটা হয় এরকম দেখতে, ঠিক আছে? অর্থাৎ লেন্সের যে পাশে বস্তু রাখা হবে সে পাশেই প্রতিবিম্বটি গঠিত হবে এবং প্রতিবিম্বটাকে উল্টো দিকে বাড়ানো হবে জন্য এটি একটি অসৎ বিম্ব তৈরি করবে। আর কি হবে? সমশীর্ষ। এটা হচ্ছে বিবর্ধক কাচরূপে উত্তল লেন্সকে ব্যবহারের উপায়। হ্যাঁ, ছবিটা এখানে দেখে নিতে পারছো, বা যদি কারো পিডিএফটা দরকার হয় তাহলে কমেন্টে জানিও পিডিএফ, এবং নিচে তোমার হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে দিও, আমি সেই হোয়াটসঅ্যাপের নাম্বারে তোমার পিডিএফটি পাঠিয়ে দেবো, ঠিক আছে? তারপরে আছে হচ্ছে আলোর প্রতিসরণের স্নেলের সূত্রটি কী? স্নেলের সূত্রটি ছিল যে দুটি নির্দিষ্ট মাধ্যমের জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা একটি ধ্রুবক হয়, যা প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ককে নির্দেশ করে। আর সূত্রটি এইভাবে লেখা ছিল যে সাইন থিটা 1 বাই সাইন থিটা 2 বাই সাইন, বা এটাকে আরও লেখা যায় যে সাইন আর বাই সাইন আই বাই সাইন আর, ঠিক আছে? অর্থাৎ যদি এরকম হয় ব্যাপারটা, অর্থাৎ আলোকরশ্মি প্রতিসরণের ফলে এদিক থেকে এসে এদিকে গেল, তাহলে কি দেখাবে? এটা যদি আমাদের আই হয় আর এই পাশের কোণটা যদি আমাদের আর হয়, তাহলে সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু কী হয়? মিউ, অর্থাৎ একটি ধ্রুবক হয়, ঠিক আছে? আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সবসময় ধ্রুবক হয়, যেটাকে আমরা প্রতিসরাঙ্ক বলি, মিউ দ্বারা প্রকাশ করা হয়। কোশ্চেনটা আছে যে অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে? এটা একটা অবতল দর্পণ ধরলাম। এবার এটা হচ্ছে মাঝখান দিয়ে প্রধান অক্ষ। যদি আলোকরশ্মি অবতল দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে আসে, তাহলে প্রতিফলনের পর ফোকাস বিন্দুতে মিলিত হবে, ঠিক আছে? কিন্তু যদি আলোকরশ্মি অনেক মানে নিজেদের মধ্যে সমান্তরাল কিন্তু ওই প্রধান অক্ষের সাথে সমান্তরাল না হয়, তাহলে প্রতিফলনের পর ফোকাস তলে গিয়ে মিলিত হবে, ঠিক আছে? আর এটার বৈশিষ্ট্য কী হবে? বিন্দু সদৃশ্য প্রতিবিম্ব হবে, অর্থাৎ খুবই ছোট হবে, ঠিক আছে? তারপরে আছে একটি গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় ও কেন? গাড়ির হেডলাইটে কী ব্যবহার করা হয়? অবতল দর্পণ ব্যবহার করা হয়, কারণ এটি বাল্ব থেকে নির্গত আলোকে প্রতিফলিত করে একটি শক্তিশালী সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছে পরিণত করে, যা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে এবং চালককে রাতের অন্ধকারেও দূরের বস্তু দেখতে সাহায্য করে। তাই বাল্বটি অবতল দর্পণের ফোকাস বিন্দুতে রাখা হয়, যার ফলে প্রতিফলিত আলোকরশ্মি সমান্তরাল হয়ে সোজা সামনের দিকে চলে যায়। তারপরে আছে কি, কোনো মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸ মিটার পার সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? আমরা কি জানি? মিউ ইজ ইকুয়াল টু সি বাই ভি। সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, তাহলে কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর ভি হচ্ছে হলো এখানে আলো বেগ যেটা দেওয়া আছে 2 × 10⁸, তাহলে এটা কাটা গেলে থাকছে হচ্ছে 3/2, অর্থাৎ 1.5। প্রতিসরাঙ্ক হবে 1.5। তারপরে 248 পেজে যে কোশ্চেন আছে সেটা হচ্ছে উত্তল লেন্স দ্বারা গঠিত বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব গঠনের রেখাচিত্র। উত্তল লেন্স দ্বারা বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত, অর্থাৎ ওই আগে যে ছবিটা আঁকালাম সেটাই, ঠিক আছে? এটা আবার দিয়েছে কোশ্চেনটা। লেন্সের আলোককেন্দ্র বলতে কী বোঝায়? আলোককেন্দ্র লেন্সের অভ্যন্তরে এমন একটি নির্দিষ্ট বিন্দু, যে বিন্দুর মধ্য দিয়ে আলোকরশ্মি গেলে রশ্মিটির কোনো চ্যুতি হয় না। অর্থাৎ লেন্সে কোনো রশ্মি আপতিত হলে প্রতিসরণের পর যে বিন্দুটির মধ্য দিয়ে গেলে দ্বিতীয় তলে নির্গত রশ্মি আপতিত রশ্মি সমান্তরালভাবে নির্গত হয়। অর্থাৎ এখানে যদি আমরা লক্ষ্য করি, লেন্সের ভিতর এমন একটা বিন্দু থাকবে, অর্থাৎ লেন্সের ভিতরে প্রতিসরণের পর আপতিত ও নিঃসরিত, অর্থাৎ এই যে নির্গত যে আলোকরশ্মি, এরা কি দুজন পরস্পরের সমান্তরাল, এটা আর এটা পরস্পরের সমান্তরাল হিসাবে থাকে, ঠিক আছে? তো এটাকে বলা হয় হচ্ছে আলোককেন্দ্র, অর্থাৎ এই যে মাঝখানে বিন্দুটা, এটাকে বলা হচ্ছে হলো আলোককেন্দ্র।
আলোর প্রতিসরণের স্নেলের সূত্রটি কি আবার দিয়েছে যে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়, যা প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ককে নির্দেশ করে। সুস্থ চোখের নিকট বিন্দু ও দূরবিন্দুর মধ্যে দূরত্ব কত? নিকট বিন্দুর দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার আর দূরবিন্দুর দূরত্ব হলো অসীম। দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন? এটা হচ্ছে আলোর বিক্ষেপণের জন্য। কি দিনের বেলায় আকাশ নীল দেখায়? কারণ সূর্যের আলো বায়ুমণ্ডলে প্রবেশ করলে নীল রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য কম হয়, তা বাতাসের ক্ষুদ্র অণু দ্বারা সবচেয়ে বেশি বিক্ষিপ্ত হয়, যা রেলের বিক্ষেপণ নামে পরিচিত, এবং এই ছড়িয়ে পড়া নীল আলোই আমাদের চোখে এসে পৌঁছায়, তাই দিনের বেলায় আকাশ নীল দেখায়। একটি অবতল দর্পণ দ্বারা একটি বিস্তৃত বস্তুর সৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠনের রশ্মিচিত্র। সৎ বিবর্ধিত প্রতিবিম্ব গঠনের রশ্মিচিত্র কি? অর্থাৎ বস্তুটি দর্পণের ফোকাস এবং বক্রতা কেন্দ্র সি এর মধ্যবর্তী স্থানে অবস্থিত হতে হবে, এবং এখান থেকে যে আলোক রশ্মিটা বের হবে সেটা গিয়ে ফোকাস দিয়ে যাবে, তারপর আর একটা আলোক রশ্মি হচ্ছে সোজা এফ এর মধ্য দিয়ে গিয়ে পড়ে সমান্তরালে বের হবে। এই দুটো আলোক রশ্মি যেখানে মিলবে সেখানেই একটা প্রতিবিম্ব গঠিত হবে, যেটা হবে কি সৎ, অবশিষ্ট এবং বিবর্ধিত। তারপরে কোশ্চেন আছে মোটর গাড়ির হেডলাইটে অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করা হয় কেন? অধিবৃত্তীয় দর্পণ অবতল দর্পণেরই একটা রূপ। সেটা কি হয় যে ফোকাসে রাখা বাল্ব থেকে নির্গত আলোকরশ্মি দর্পণে প্রতিফলিত হওয়ার পর সমান্তরাল বিম বা সমান্তরাল রশ্মি হিসেবে বেরিয়ে আসে। এর ফলে আলোকরশ্মি অনেক দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে ও সুষমভাবে যেতে পারে, যা চালককে রাতে স্পষ্ট দেখতে ও দূরের বস্তুকে আলোকিত করতে সাহায্য করে। তাই সাধারণত অবতল দর্পণ বা অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করা হয়। তারপরের যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে 260 পেজে, কোনো পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্রে ও ফোকাসের মধ্যে কোনো বিস্তৃত বস্তু রাখলে বস্তুটির যে প্রতিবিম্ব গঠিত হয় তার দুটি বৈশিষ্ট্য। আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে রাখলে সেটি হচ্ছে এরকম হয়, অর্থাৎ আলোক রশ্মি সামনের দিকে আর মিলতে পারে না, এদেরকে পেছনে যখন বাড়ানো হয় তখন একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়, অর্থাৎ অসৎ হবে সোজা বা সমশীর্ষ হবে, আর আকারে কী হবে বিবর্ধিত। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে যে একটি উত্তল দর্পণের সামনে 12 সেমি দূরে বস্তু রাখলে উৎপন্ন প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 1/3। প্রতিবিম্বের দূরত্ব কত? আমরা যদি এটা দেখি যে আমরা কি জানি বিবর্ধন এম ইজ ইকুয়াল টু প্রতিবিম্বের দূরত্ব বাই হচ্ছে বস্তু দূরত্ব, ভি হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, ইউ হচ্ছে বস্তু দূরত্ব। এখন এই ভি এর মানই আমাদের বের করতে হবে, তাহলে ভি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? এম ইন্টু হচ্ছে ইউ। এম এর মান দেওয়া আছে 1/3, ইউ এর মান দেওয়া আছে 12 সেমি, তাহলে 4। তো আমরা প্রতিবিম্বের দূরত্ব হবে হলো 4 সেমি। তারপরে বলছে গ্লিসারিনের মধ্যে কাচের দণ্ড ডোবালে তা অদৃশ্য হয়ে যায় কেন? কাচ ও গ্লিসারিনের প্রতিসরাঙ্ক একই, মানে প্রায় সমান, তাই এদের মানে যখন আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় প্রতিসৃত বা প্রতিসৃত হয় না, মানে অর্থাৎ গ্লিসারিন থেকে কাচে যাওয়ার জন্য বা কাচের থেকে গ্লিসারিনে যাওয়ার সময় প্রতিসৃত খুব ভালোভাবে বোঝা যায় না, যেহেতু এদের প্রতিসরাঙ্ক প্রায় সমান। তাই এদের ওই স্বচ্ছ গ্লিসারিনের সাথে কাচ কী হয়ে যায়, প্রায় মিশে যায় এবং আমাদের চোখে ধরা পড়ে না। সরল ক্যামেরা ও চোখের মধ্যে সাদৃশ্য একটি বৈসাদৃশ্য। সাদৃশ্য কি? ক্যামেরা ও চোখে একটি আলোক সংবেদী তল থাকে, ক্যামেরায় ফিল্ম বা সেন্সর, আর চোখে কি রেটিনা, যা আলোক গ্রহণ করে এবং ছবি তৈরি করে, ঠিক যেমন একটি স্বচ্ছ মাধ্যম থেকে আলোকরশ্মি প্রতিসৃত হয়ে একটি তলে প্রতিবিম্ব গঠন করে। আর বৈসাদৃশ্য কি? ক্যামেরার লেন্সের সাহায্যে ফোকাস পরিবর্তন করে বস্তুর প্রতিবিম্ব স্পষ্ট করা হয়, কিন্তু চোখের লেন্সের পেশি, সিলিয়ারি পেশি যেটাকে বলা হয়, নিজেদের আকৃতি পরিবর্তন করে ফোকাস করে, যা ক্যামেরার স্থির লেন্সের থেকে ভিন্ন। তারপরে আছে 267 পেজে, লেন্সের আলোক কেন্দ্র বলতে কী বোঝো? এই কোশ্চেনটা আগে একবার উত্তর দেওয়া আছে, তো আর বার বলছি না। তারপরে বলছে দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখায় কেন? এটাও আগে উত্তরে করা আছে। তারপরে আছে অবতল লেন্সের ব্যবহার করে কিভাবে হ্রস্বদৃষ্টি নিবারণ করা যায়, এই ছবিটা দিতে হবে। আর কিভাবে নিবারণ করা যায়? হ্রস্বদৃষ্টি নিবারণে অবতল লেন্স ব্যবহার করা হয়, কারণ এটি দূরের বস্তুর সমান্তরাল রশ্মিকে ছড়িয়ে দিয়ে চোখের রেটিনার উপর সঠিক ফোকাস তৈরি করে, যা স্বাভাবিক দৃষ্টির জন্য জরুরি। চিত্র এঁকে বোঝাতে হলে একটি মায়োপিক চোখের ছবিতে আলো রেটিনার সামনে ফোকাস হয়, কিন্তু অবতল লেন্স ব্যবহার করলে সেই রশ্মিগুলি এমনভাবে ছড়িয়ে যায় যাতে তা রেটিনার উপর স্পষ্টভাবে প্রতিবিম্ব গঠন করে, ফলে দূরের জিনিস স্পষ্ট দেখায়। তার মানে কি?
অবতল লেন্সের মানে যার মায়োপিয়া হয়েছে তার কি হবে, রেটিনায় আলোকরশ্মি মিলিত না হয়ে তার কিছুটা আগে মিলিত হচ্ছে। এখন অবতল লেন্স দিয়ে আলোকরশ্মিটাকে এমনভাবে ফোকাস করা হয় যাতে সেটি চোখের লেন্সে মানে অবতল লেন্স দিয়ে একবার প্রতিসরণ করার পরে তারপরে সেটি চোখের লেন্সে এমনভাবে প্রতিসরণ করা হয় যাতে ওই বিন্দুগুলি রেটিনার মধ্যে মিলিত হয়। তাতে কি হয়, আবার সেই চোখটি ভালো মতো দেখতে পারে। এবার বলছে 30 ডিগ্রি প্রতিসারক কোণ বিশিষ্ট একটি প্রিজমের প্রথম তল থেকে একটি আলোকরশ্মি 60 ডিগ্রি কোণে আপতিত হয়। রশ্মিটির চ্যুতি 30 ডিগ্রি হলে রশ্মির প্রিজমের দ্বিতীয় তল থেকে কত ডিগ্রি কোণে নির্গত হবে। অর্থাৎ আমরা কি জানি, প্রিজমের ক্ষেত্রে ডেল্টা ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস হচ্ছে A। I1 হচ্ছে হলো আপতিত রশ্মি, I2 হচ্ছে নির্গত রশ্মি, আর ডেল্টা হচ্ছে চ্যুতি, A হচ্ছে হলো প্রতিসারক কোণ। তো এখানে দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি দেওয়া আছে ডেল্টা, অর্থাৎ চ্যুতি দেওয়া আছে 30 ডিগ্রি। তারপরে হচ্ছে I1 দেওয়া আছে হচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ আপতিত যেটা হয়েছে। I2টা বের করতে হবে, আর প্রতিসারক কোণ দেওয়া আছে হচ্ছে প্রতিসারক কোণ 30 ডিগ্রি। তাহলে কি দাঁড়াচ্ছে, 30 মাইনাস 60 প্লাস 30 ইজ ইকুয়াল টু I2। তাহলে কি দাঁড়াবে, এখানে হচ্ছে 60 মাইনাস 60 ইজ ইকুয়াল টু I2, অর্থাৎ I2 দাঁড়াবে হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ আলোকরশ্মি সোজাভাবে বের হয়ে আসবে, অর্থাৎ I2 কত হবে, 0 ডিগ্রি। ঠিক আছে, তারপরে কোশ্চেন আছে, বায়ুমাধ্যম থেকে একটি আলোকরশ্মি কোনো তরল পৃষ্ঠে 45 ডিগ্রি কোণে আপতিত হলো এবং তরল মাধ্যমে আলোকরশ্মিটি 15 ডিগ্রি কোণে বিচ্যুত হলো। তলটির প্রতিসরাঙ্ক কত? এক্ষেত্রে আমরা স্নেলের সূত্র ব্যবহার করতে পারি, মিউ ইজ ইকুয়াল টু সাইন আই বাই হচ্ছে সাইন আর। কিন্তু এখানে কি আর এর মান দেওয়া নেই, এখানে বিচ্যুতি অর্থাৎ ডেল্টার মান দেওয়া আছে। তাহলে বায়ু থেকে যেহেতু তরল পৃষ্ঠে প্রবেশ করেছে, অর্থাৎ লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করেছে, তাই আলোকরশ্মি কী হবে, অভিলম্বের দিকে বেঁকে যাবে। তার মানে আই হবে হচ্ছে বড়, আর হবে হচ্ছে ছোট। তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু কী হবে, আই মাইনাস হচ্ছে আর। আই এর ডেল্টার মান দেওয়া আছে হচ্ছে হলো 15 ডিগ্রি, 15 ডিগ্রি, আর আই এর মান দেওয়া আছে হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আর এর মান কত দাঁড়াবে, আর এর মান দাঁড়াবে হচ্ছে আর ইজ ইকুয়াল টু 45 মাইনাস 15, অর্থাৎ 30 ডিগ্রি। তাহলে এখন যদি আমরা মিউ ইজ ইকুয়াল টু বের করি, তাহলে কত, সাইন আই বাই সাইন আর, সাইন হচ্ছে 45 বাই হচ্ছে সাইন 30, যেহেতু আর এর মান 30 ছিল, সাইন 30। তাহলে কত হচ্ছে, সাইন 45-এর মান 1/√2 বাই হচ্ছে হলো সাইন 30-এর মান হাফ। তাহলে দাঁড়াচ্ছে 1/√2 ইন্টু 2/1, তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে √2 দিয়ে এখানে কাটলে থাকবে হচ্ছে √2, তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে √2। তার মানে প্রতিসরাঙ্ক মিউ ইজ ইকুয়াল টু দাঁড়াবে হচ্ছে √2। তারপরে কোশ্চেন আছে হচ্ছে হ্রস্বদৃষ্টির প্রধান কারণ কি? অক্ষিগোলকের দৈর্ঘ্য বৃদ্ধি হয়ে যায়, এটি সবচেয়ে সাধারণ কারণ, যেখানে চোখের পেছনের দিকে অক্ষিগোলকের স্বাভাবিকের চেয়ে বেশি লম্বা হয়ে যায়, ফলে আলো রেটিনার আগেই ফোকাস করে। আর কর্নিয়া বা লেন্সের বক্রতা বৃদ্ধি, যদি কর্নিয়া বা চোখের লেন্স অতিরিক্ত বাঁকানো হয় তবে তা আলোক বেশি বাঁকিয়ে দেয়, যা রেটিনার সামনে প্রতিবিম্ব তৈরি করে। চাঁদের আকাশ কালো দেখায় কেন? এক হচ্ছে বায়ুমণ্ডলের অভাব, পৃথিবীতে বায়ুমণ্ডল থাকা ধূলিকণা ও গ্যাস দ্বারা সূর্যালোকের বিচ্ছুরিত হয়ে বা বিক্ষেপিত হয়ে নীল দেখায়, কিন্তু চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই, তাই আলো বিক্ষেপিত হতে পারে না। বিচ্ছুরিত না হয়ে বিক্ষেপিত বলতে হবে, ঠিক আছে, এই কথাটা বিক্ষেপিত হবে, রেলের বিক্ষেপণ, ঠিক আছে। আর আকাশে আলোর সরলরৈখিক গতি, বায়ুমণ্ডল না থাকায় সূর্য থেকে আসা আলো সরলরেখায় চলে, কোনো দিকে ছড়ায় না, তাই চাঁদের পৃষ্ঠ থেকে তাকালে সূর্য উজ্জ্বল সাদা দেখায়, কিন্তু চারপাশে আকাশ কালো দেখায়। আর এক্স রশ্মির দুটি ধর্ম কি? এক্স রশ্মি হলো এক ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যা দৃশ্যমান আলোর চেয়ে উচ্চ কম্পাঙ্কের এবং শক্তি সম্পন্ন। আর ভেদ্যতা, এক্স রশ্মির ভেদ্যতা অনেক বেশি, এটি মানুষের শরীরের নরম টিস্যু মাংস চর্বি ভেদ করে, হাড়ের মতো কঠিন বস্তু ভেদ করতে পারে না, ভেদ করতে পারে না হবে এখানে, ভেদ করতে পারে না, যা চিকিৎসা ক্ষেত্রে
ছবি তোলার কাজে লাগে। 283 নম্বর পেজে কোশ্চেনটি আছে হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস বলতে কী বোঝো? সংজ্ঞাটি কী হবে? প্রধান অক্ষের সমান্তরালে আসা আলোকরশ্মিগুচ্ছ, এই যে প্রধান অক্ষের সমান্তরালে আসা আলোকরশ্মিগুচ্ছ উত্তল দর্পণে প্রতিফলিত হওয়ার পর যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে, অর্থাৎ এইভাবে বের হয়ে যাবে, তারপর যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় সেই বিন্দুটিকে উত্তল দর্পণের প্রধান ফোকাস বা মুখ্য ফোকাস বলা হয়। তারপর আছে মোটর গাড়ি হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়? এটি একবার বলেছি, যে দুবার হয়েছে কোশ্চেনটা। অবতল দর্পণ কেন হয়? কারণ বলা আছে। উত্তল লেন্সের সাহায্যে সমশীর্ষ প্রতিবিম্বের রশ্মিচিত্র, ওই ছবিটি, ঠিক আছে, অর্থাৎ বিবর্ধিত যে প্রতিবিম্ব ওই একই ছবি এখানে আছে। স্নেলের সূত্রের সাহায্যে আলোর বিচ্ছুরণ ব্যাখ্যা করো। কি? শূন্যস্থানে আলোর বেগ হচ্ছে সি, কোনো মাধ্যমে আলোর বেগ অন্য কোনো মাধ্যমে ভি। তাহলে মাধ্যমের প্রতিসরাঙ্ক কী হয়? মিউ ইজ ইকুয়াল টু সি বাই হচ্ছে ভি। এখানে বাইটা দিতে ভুলে গেছি, এখানে সি বাই ভি হবে। শূন্যস্থানে সব বর্ণের আলোর বেগ একই থাকে, কিন্তু অন্য কোনো নির্দিষ্ট স্বচ্ছ মাধ্যমে সব বর্ণের আলোর বেগ বিভিন্ন হয়ে যায়। ওই মাধ্যমে সব বর্ণের আলো প্রবেশ করলে সাদা আলো 7টি বর্ণ আলোর মধ্যে লাল বর্ণের আলোর বেগ সবচেয়ে বেশি এবং বেগুনি বর্ণের আলোর বেগ সবচেয়ে কম হয়। তাই ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক লাল বর্ণের আলোর জন্য সবচেয়ে কম ও বেগুনি বর্ণের আলোর জন্য সবচেয়ে বেশি হয়। আর তার মাঝে থাকে হচ্ছে অন্যান্য বর্ণগুলো। তার ফলে কি হয়? তার ফলে ওই আলোটি বিচ্ছুরিত হয়ে যায় এবং প্রত্যেকটি বর্ণ আলাদা আলাদা বেগে যাওয়ার কারণে প্রত্যেকটি বর্ণ বিচ্ছুরিত হতে থাকে। ঠিক আছে, এখানে এই কথাটা একটু বাদ পড়ে গেছে, এটা নিজেরা লিখে দেবে যে প্রত্যেকটি বর্ণ আলাদা আলাদা বেগে চলার জন্য প্রত্যেকটি বর্ণর ওই বিচ্ছুরিত হয়ে যায়। অর্থাৎ ব্যাপারটা এরকম যে এখানে যদি সাদা আলো এসে পড়ে তাহলে কি দেখায়? যে লাল বর্ণের বেগ হচ্ছে সবচেয়ে বেশি, তাই সে সোজা বের হয়ে যায়। কিন্তু বেগুনি বর্ণের আলোর বেগ সবচেয়ে কম হওয়ায় ও এইভাবে বেঁকে যায়। ঠিক আছে, আর এই কারণেই বর্ণালীর সৃষ্টি হয় বা আলোর বিচ্ছুরণ ঘটে। লাল ও বেগুনি আলোর ক্ষেত্রে প্রতিসরাঙ্ক মিউ আর ও মিউ ভি হলে প্রমাণ করো মিউ আর লেস দেন মিউ ভি। তাহলে কি? যদি আমরা আলোর প্রতিসরাঙ্ক এবং আলোর বেগের মধ্যে সম্পর্ক দেখি তাহলে কি হয়? মিউ ইজ ইকুয়াল টু সি বাই ভি। সি হলো শূন্যস্থানে আলোর বেগ আর মিউ হলো আলোর তরঙ্গদৈর্ঘ্য ল্যামডার উপর নির্ভর করে। তাহলে ওই কোন সূত্রের দ্বারা এটা নির্ভর করে? এটি নির্ভর করে হচ্ছে মিউ ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, যেটাকে আমরা বলি কসির সূত্র। তার মানে কি দাঁড়াচ্ছে? যে মিউ আর ল্যামডা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে। এবার লাল বর্ণের ও বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য, ওই যে পার্থক্যটা, সেটা কি? লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে বড়, তার মানে তার মিউ হচ্ছে সবচেয়ে কম হয়ে যাবে। আর বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট, তার মানে তার মিউ হয়ে যাবে সবচেয়ে বেশি। তার মানে কি দাঁড়াচ্ছে? যে মিউ আর, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি তাই প্রতিসরাঙ্ক সবচেয়ে কম হয়ে যাবে। আর মিউ ভি, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম তাই তার প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে প্রমাণটা। এবার বলছে 3 মিলিমিটার রোধের একটি কাচের ফলক অতিক্রম করতে একটি আলোকরশ্মির কত সময় লাগবে তা গণনা করো। এবার কাচের প্রতিসরাঙ্ক কত হয়? 1.5। তাহলে আমি কাচের মধ্যে আলোর বেগ কত হবে সেটা বের করে নিই। তাহলে আমরা কি জানি? মিউ ইজ ইকুয়াল টু হচ্ছে সি বাই ভি, যেখানে মিউ হচ্ছে প্রতিসরাঙ্ক, সি হচ্ছে শূন্যস্থানে আলোর বেগ, ভি হচ্ছে কাচের মধ্যে দিয়ে আলোর বেগ। তাহলে ভি ইজ ইকুয়াল টু সি বাই মিউ। তাহলে ভি ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 3 ইন্টু 10⁸ বাই হচ্ছে মিউ 1.5। কাটাকাটি করলে আসে হচ্ছে এখানে 10, 5 দুগুণে 10, 3 5 15, 3 3 কাটা, তার মানে 2 ইন্টু 10⁸। এবার এটা যদি ভি হয় তাহলে আমরা কি জানি? সময় টি ইজ ইকুয়াল টু দূরত্ব বাই বেগ। এবার দূরত্ব কত বলে দিয়েছে? 3 মিলিমিটার। 3 মিলিমিটার মানে আমরা যদি এটাকে মিটারে লিখি তাহলে 3 ইন্টু 10⁻³ হচ্ছে মিটার, আর নিচে হবে হচ্ছে 2 ইন্টু 10⁸। তাহলে এখানে হয়ে যাবে 3/2 ইন্টু 10⁸ উপরে গেলে হচ্ছে -8, তার মানে 8 9 10 11, 10⁻11। তার মানে 1.5 ইন্টু 10⁻11 এত সেকেন্ড সময় লাগবে কাচকে ভেদ করতে। ঠিক আছে, দিনের বেলা পৃথিবীর আকাশ নীল দেখায় কেন? একবার হয়ে গেছে। একটি গাড়ি হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় সেটাও হয়ে গেছে। তো এখানেই ছিল হচ্ছে পুরো আলোর পর্ষদের গ্রুপ সি বা বিভাগ গড় সবগুলো কোশ্চেন। ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি এই কী বলে পিডিএফটা দরকার হয় তাহলে কমেন্টে পিডিএফ লিখে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিও, সেখানে আমি ওই
হলো পিডিএফটি পাঠিয়ে দেবো, ঠিক আছে।